আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তঃস্থ আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ক্লাস শুরু করব তার আগে তোমরা একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট আমাকে দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, মূলত তোমাদের এই চ্যাপ্টারের 1.5 পর্যন্ত জাহেদা ম্যাম করিয়েছেন, কিন্তু জাহেদা ম্যাম একটু সমস্যার কারণে উনি আজকে আসেন নাই। তো 1.6 এই চ্যাপ্টারটা আমি করাবো। ঠিক আছে, 1.6 ইনশাআল্লাহ। তো আশা করি তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবা ভালো মতো। ঠিক আছে, তো একটু বলো যে তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। ক্লাসে চলে যাই। ঠিক আছে, 1.6 দেখো, 1.6 এর 1 থেকে যে 12-14 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলো মূলত এমসিকিউ টাইপের, এক কথায় অ্যান্সার। ওইদিকে আমি যাব না, আমি চলে যাবো একদম 17 নাম্বার থেকে। আমার টার্গেট থাকবে 17 থেকে যেই 24 যেই মানে বড় কোশ্চেন যেগুলো আর কি, এই কোশ্চেনগুলো সম্পূর্ণ সলভ করা। কারণ আজকে 1.6 হয়ে গেলে এই চ্যাপ্টার শেষ। তারপরেও আরো একটা ক্লাস আছে তোমাদের এর পরবর্তীতে, সেই ক্লাসটাতে এই সম্পূর্ণ চ্যাপ্টারের সামারি করানো হবে এবং সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, চলো আমি একদম চলে যাই 17 নাম্বার। ততক্ষণে তোমরা একটু বইয়ের ইয়ে করতে পারো, মানে বইটা বের করে 17 নাম্বার ম্যাথটা দেখো। দেখো 17 নাম্বার সবাই বই বের করছো, কারণ আজকে আসলে বোর্ডে তোলা হয় নাই পিপিটি গুলাতে। তো একটু আমরা বইটা ফলো করি। ঠিক আছে, বলতিছে যে তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট আর কত টাকা রইল? তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো? তোমার নিকটে ছিল 50 টাকা, ছোট দুই ভাই ছোট ভাইকে দিছে 15.50 টাকা এবং তার বন্ধুকে দিয়েছে কত? 12.75 টাকা। ওকে, দেখো তাইলে কি তোমার কাছে, মেয়ের নাম কি? তমা। সেই তমা, ওর কাছে 50 টাকা আছে। এই টাকা পয়সার হিসেবটা আমার কাছে খুব ভালো লাগে। কি জন্য ভালো লাগে জানো? তুমি যদি এই টাকা পয়সার ম্যাথ গুলা তুমি ম্যাথের মতো করে চিন্তা করো, যে ও এই কাহিনী যোগ হবে বিয়োগ হবে, তাইলে জ্ঞানজাম বাঁধবে। কিন্তু যেই ব্যক্তির কথা বলা হচ্ছে, ধরো তমা হইতে পারে, রহিম হইতে পারে, করিম হইতে পারে, ওই জায়গাটাতে তুমি নিজেকে কল্পনা করবা যে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকা আছে আমার কাছে। তারপরে আমি, মানে তোমা যে বলছে আমি, সে কি করছে? তার ছোট ভাইকে দিছে কয় টাকা? 15 টাকা, 15.50 টাকা। 15.50 টাকা মানে আসলে কি? 15.50 টাকা মানে হইতেছে 15 টাকা 50 পয়সা। আমরা কি জানি? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তোমাদের মধ্যে অনেকেই আছে এখন হয়তো তোমরা 50 পয়সা ওরকম করে দেখা যায় না। আমরা মোটামুটি 5-10 পয়সা দেখছি, কিন্তু সেগুলোর ইউজ দেখি নাই, ব্যবহার দেখি নাই। কিন্তু 25 পয়সা, এইটার ব্যবহার আমি দেখছি। 25 পয়সা, ঠিক আছে, এটাকে বলা হয় 4 আনা। এই 4 আনা দিয়ে, 25 পয়সা দিয়ে একটা করে লজেন্স পাওয়া যাইতো। এখন তোমরা যেটাকে মানে ধরো পশ স্টাইলে বলা হচ্ছে ক্যাডবেরি, এই টাইপের, ঠিক আছে, কিটক্যাট, যাই হোক, তখন তো এগুলো ছিল না। পলিথিনে পেঁচানো 25 পয়সা করে লজেন্স বলতাম আমরা। তো ওইটা দেখছি আমরা। যাই হোক, এখন সেই তমা, তার কাছে 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে দিছে 15.50 টাকা আর তার বন্ধুকে দিছে 12.75 টাকা। তুমি চিন্তা করবে এইভাবে, আমার কাছে 50 টাকা ছিল, আমার ছোট ভাইকে আমি 15 টাকা 50 পয়সা দিলাম, আর বন্ধুকে দিলাম 12 টাকা 75 পয়সা। কোশ্চেনে বলতেছে আমার কাছে কত টাকা থাকলো। আর তার মানে আমার কাছে যে টাকা ছিল, সেই টাকা থেকে আমি যদি এদের দুইজনকে যত টাকা দিছি সেই টাকা বাদ দিয়ে দেই, তাইলে কিন্তু আমার কাছে কত টাকা আছে সেটা চলে আসবে। অর্থাৎ বাকি দুইজনকে, আমার ছোট ভাই এবং আমার বন্ধুকে আমি যে টাকা দিছি সেটা আমি যোগ করব। কি করব? যোগ করব। আমি একটু প্রথম অঙ্কটা একটু ভাষাগতভাবে লিখে দেই। ঠিক আছে, আচ্ছা, কি লিখবা তুমি পরীক্ষার হলে? পরীক্ষার হলে লিখবা এভাবে যে ধরো 17 নাম্বার, তমা তার ছোট ভাইকে দিল 15.50 টাকা। তারপরে আবার লিখবা
তমা তার বন্ধুকে দিল 12.75 টাকা। দেন এটা দাগ দিবা। এবার কি করবো আমি, এই 2 টাকা যোগ করতে হবে, ঠিক না? কারণ সে এই দুজনকে টাকা দিয়েছে। তুমি তখন লিখবা সুতরাং সে মোট দিল, এখন যোগ করি আমি, দেখো 15.50 এবং 12.75, এই যোগগুলো নিশ্চয়ই তোমরা আগে শিখছো। আচ্ছা, যোগ করার সময় আমি এতটুকু বলি, দশমিকের পরে দেখো উপরেও 2 ঘর নিচেও 2 ঘর, তাহলে আমার কি জ্ঞানজামের কোনো কাহিনী নাই। আমি 5 0 কত হয় 5 হয়, 7 আর 5 কত হয় 12, 12 কত 2। দেখো যখন এইটুক যোগ করছি, যোগ করে 12 2 লিখছি, হাতে কত থাকবে আমার 1, হাতে 1 থাকলো, সেই 1 কিন্তু এই পাশে এসে যোগ হবে, ঠিক না? নর্মাল যোগের ক্ষেত্রে আমরা জানি। কিন্তু যখন আমি 7 5 12 2 লেখার সাথে সাথে এই পাশে আসতেছি, তখন এই যে দশমিক আছে, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানেও দশমিক দিতে হবে। দিলাম, তাহলে এই 1 এই 5 এর সাথে যোগ হবে, কত হইলো 6, 6 আর 2 8, 8 হইলে হাতে কিছু থাকে আর থাকে না, তাহলে 1 আর 1 2, 28.25 টাকা। তার মানে তমা তার ছোট ভাই এবং বন্ধুকে মোট দিল 28.25 টাকা। কোশ্চেনে বলা হয়েছিল তোমার কাছে আর কত টাকা থাকলো, তাহলে তোমার কাছে ছিল 50 টাকা, ছোট ভাই এবং বন্ধুকে দুইটা মিলায় 28 টাকা 25 পয়সা, 28.25 টাকা দিয়ে দিল। তাহলে থাকলো কত, থাকলো কত, তখন কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে? এখানে যোগ চিহ্ন দিয়ে দিবা। এরপর তুমি লিখবা যে তোমার কাছে ছিল 50 টাকা এবং তারপরে তমা তার বন্ধু ও ছোট ভাইকে, একবার দিছে ভাই, তোমার তার বন্ধু ও ছোট ভাইকে দিল 28.25 টাকা। এবার কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। এই যে আমি বিয়োগ করব, বিয়োগের জিনিসটা একটু এই পাশে ফলো করো। দেখো আমার বিয়োগ করার জন্য উপরে আছে হচ্ছে 50 আর নিচে আছে হচ্ছে 28.25 টাকা। তাইলে আমি বিয়োগটা করব কিভাবে, ঠিক আছে? মনে রাখবা দশমিকের যোগ বিয়োগ করার ক্ষেত্রে সহজ সিস্টেম হচ্ছে, দুইটা সংখ্যা তুমি যার যোগ এবং বিয়োগ করতেছো প্রত্যেকটার ক্ষেত্রেই দশমিকের পরের সংখ্যা সমান হইতে হবে। দশমিকের পরের সংখ্যা কি হইতে হবে, সমান হইতে হবে। যেমন আগেরটা যখন আমি যোগ করছি, দেখো এই যে 15.50, আচ্ছা এটারে আবার তুমি মনে করো না, 150 মনে করো না। আচ্ছা দেখো দশমিকের পরে 5 0, দশমিকের পরে 7 5, এখানেও 2 ঘর এখানেও 2 ঘর। সো বিয়োগ করার ক্ষেত্রেও আমাকে একই জিনিস নিয়ে আসতে হবে। তাইলে এইখানে আমি যখন বিয়োগ করব, এই নিচে দশমিকের পর 2 ঘর আছে, উপরে তো নাই, তাহলে আমি কি করব, উপরেও দশমিক দিয়ে 2 ঘর নিয়ে আসব। যদি কিছু না থাকে দশমিকের পর বা দশমিক টাইপের, তখন সেখানে কি লিখতে হয়, 0 লিখতে হয়। তাহলে 0.00। আমার কাছে মনে হয় এইটা দশমিকের যোগ বিয়োগ করার সবচেয়ে সহজ পদ্ধতি। তোমাকে জাস্ট চিন্তা করতে হবে, আমি যেই দুইটা সংখ্যার যোগ বিয়োগ করতেছি সেই দুইটা সংখ্যার দশমিকের পরে সমান জিনিস নিয়ে আসব, সমান ডিজিট আমি নিয়ে আসব, ঠিক আছে? দশমিকের পরে কোনো ডিজিট না থাকলে সেখানে কিছু লিখতে গেলে 0 লিখতে হয়। এবার আমি কি করব, এই দুইটার বিয়োগ করব। তাইলে আমি ওই জিনিসটাই এখানে বসাই। তাহলে কি লেখা যায়, 50.00 টাকা। এখন আমি কি করব, বিয়োগ করব। সেম প্রসেস। তাহলে 5 আছে কত হলে 10 হয়, 5, হাতে কত 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে 7, 10 এর ঘরে গেছি 7 লিখছি, তাহলে কত হাতে 1, সেই 1 কই আসবে, উপরে না নিচে, নিচে, তাহলে কত 9, 9 আছে কত হলে 10 হবে 1, তারপরে কত হাতে কত থাকবে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হবে 2, 21, 21.75 টাকা। তাহলে আমি কি লিখবো, সুতরাং তোমার রইল, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যখন যোগ করতেছো, এই দেখো 7 আর 5 আমি যখন 12 লিখছিলাম, এই জায়গাটাতে 7 আর 5 যোগ করে আমি যখন 12 লিখছিলাম, 12 2 লিখছিলাম,
হাতে 1 রাখছিলাম, সেই হাতের 1 তুমি যোগ করার ক্ষেত্রে তার বাম পাশে উপরেরটা বা নিচেরটা যে কোনো একটার সাথে যোগ করলেই চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন বিয়োগ করবা এবং যখন হাতে রাখার ব্যাপার আসবে তখন অবশ্যই সেটা তোমাকে কই যোগ করতে হবে, নিচেরটার সাথে যোগ করতে হবে। যেমন দেখো 5 আছে, কত হলে 10 হবে, 5 হাতে কত 1, তার মানে সেই একটা আমি কই নিয়ে আসছি, এই 2 এর সাথে, অর্থাৎ 2 আর 1 এ 3, কত হলে 10 হয় 7। এই ব্যাপারটা তোমাকে এই ম্যাথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে জাস্ট 2টা পয়েন্ট তুমি যদি খেয়াল রাখো। প্রথম পয়েন্টটা কি বলো তো? 1 নাম্বার পয়েন্ট হইতেছে আমাকে দশমিকের পরে সমান ঘর নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? সমান ঘর। এখন তুমি হয়তো অনেকেই আসো যারা প্রো লেভেলের, ঠিক আছে, খুব ভালো পারো, সমান ঘর নিয়ে আসতে হবে, তার হয়তো ধরো সমান ঘর নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, ও মনে মনে কল্পনা করে ওকে ফাইন, উপরে কিছু নাই মানে 0 আছে, মাইনাস করে ফেলতেছে। কিন্তু বুঝতে হবে আমার কোনটা দরকার, সেফ জোন দরকার। কি দরকার? সেফ জোন দরকার, যেই জোনটাতে আমার কি হবে না, ভুল হবে না। ঠিক আছে, এখন আমি বেশি মনে করো অ্যাডভান্স চিন্তা করি, খুব ভালো পারি, ওই চিন্তা করতে গিয়ে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমার লস প্রজেক্ট। তাহলে আমি কি বললাম, তুমি যোগ করো, তুমি বিয়োগ করো, যেটাই করো না কেন সবসময় ইনশিওর করবা যে যে দুইটা সংখ্যার তুমি যোগ বা বিয়োগ করতেছো দশমিকের পরে দুইটা সংখ্যার ক্ষেত্রে যেন কি আসে, সমান সংখ্যক ঘর থাকে। যেমন এই যে দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, এইটাতে দশমিকের পরে 2 ঘর, এইটা যদি তুমি মেনটেন করো তাইলে এই দশমিকের যোগ এবং বিয়োগের কোনোটাই তোমার ভুল হবে না, একটাও ভুল হবে না। এবং আরো একটা মজার ব্যাপার, ধরো তুমি যোগ বা বিয়োগ করছো, তোমাদের ক্ষেত্রে কনফিউশন বাঁধে আমি দশমিকটা বসাবো কই। ঠিক আছে, তুমি দশমিক কই বসাবা, তুমি নর্মাল সংখ্যা যোগ করো। ধরো এখানে 15.50 আর 12.75 আছে, মনে করো আমি দশমিক তুলে দিলাম, দশমিক নাই, ঠিক আছে, আমি যোগ করলাম, কত হয় 5, আচ্ছা 2 8 2 5, এই যে এভাবে সংখ্যা তুমি যোগ করো। যোগ করার পর দশমিক তুমি বসাবা কই, দেখো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কয় ঘর পর দশমিক ছিল, 2 ঘর পরে, তার মানে ঠিক দশমিকের যে সোজা সেই সোজাই তুমি কি বসাবা, দশমিক বসাই দিবা। এইটা যদি তুমি ফলো করো তাহলে দশমিকের যোগ বিয়োগে তোমার ভুল হওয়ার চান্স নাই। আর যদি মনে করো যে না আমি ভালো পারি, আমার বসানোর দরকার নাই, তাহলে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, বাট আমার পরামর্শ থাকবে এই কাজ তুমি কইরো না। ঠিক আছে, আর তাহলে প্রথম কথা হচ্ছে দশমিকের পরে সমান ঘর নিয়ে আসতে হবে। এরপরে আর একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যোগ করার ক্ষেত্রে তুমি যখন যোগ করছো সেটা 10-এর বেশি হয় তখন আমরা হাতে যেই 1 রাখি, সেই হাতের 1 রাখারটা তুমি যোগের ক্ষেত্রে উপরে বা নিচে যে কোনো সংখ্যার সাথে তুমি যোগ করলেই অ্যান্সার কারেক্ট, কোনো গ্যাঞ্জাম নেই। কিন্তু তুমি যখন বিয়োগ করবা, বিয়োগের ক্ষেত্রে হাতে রাখার যে 1 সেইটা আবার এই উপরে যোগ করো না, ঠিক আছে, সেটা কই যোগ করতে হবে, সেই 1 যোগ করতে হবে নিচের সংখ্যার সাথে। যেমন ধরো 5 আছে, কত হলে 10 হয়, 5 হাতে কত থাকে 1, সেই 1 যোগ হবে কই, এই 2 এর সাথে, নিচের সংখ্যার সাথে, তাহলে 2 এর 1 3, 3 আছে কত হলে 10 হবে 7। ক্লিয়ার এইটা? ওকে, তাহলে তোমার কাছে রইল কত টাকা, 21.75 টাকা। ওকে, এবার তোমরা একটু জানাও যে এই ম্যাথটা বুঝছো কিনা। তাহলে আমি পরের ম্যাথে যাব। স্যার আটকে গেছে, না আটকে যায় নাই তো, তোমার নেটে প্রবলেম হয়তো। ওকে ঠিক আছে, লাবিবা, থ্যাংক ইউ। দেবজিৎ কুমার রয়, ওকে ভাইয়া। তব ঠিকানা ভৌমিক, ওকে ওকে ঠিক আছে, ওকে ডান। তাইলে আমরা পরের অঙ্কে যাই, এটা মুছার দরকার নাই, থাকে এইভাবেই। হ্যাঁ, যদি লাস্টে সময় পাই আবার একবার সামারি করব। আমরা একটু দেখি তার পরের অঙ্কটা কি আছে। 17 নম্বরের পরে 18 নম্বর, এই জায়গায় তমা নাই, এবার চলে আসছে কি পারুল। পারুল কি নিয়ে চলে আসছে, জায়গা জমি নিয়ে চলে আসছে। ঠিক আছে, পারুলের 18 নম্বর, পারুলের কি হয়েছে ঘটনা দেখি। পারুল মনে করবো তুমি নিজে, ঠিক আছে, এই ম্যাথগুলা এভাবে চিন্তা করলে সহজ হয় চিন্তা করতে, কারণ মানুষ তার নিজের টাকা পয়সা জায়গা জমির হিসাব কি করে, ভালো রাখে, ঠিক না। তো পারুলের কি হয়েছে, পারুলের 100% জমি আছে, সে কি করছে তার মধ্যে 40.5% ধান চাষ করছে, তারপরে 20.2% মরিচ চাষ করছে। ধান, মরিচ আর কি কি চাষ করছে দেখা যাক, পারুল আর কি কি চাষ করছে। আর 10.75% আলু চাষ করছে। ওকে, কোশ্চেন কি,
কতটুকু জমিতে বেগুন চাষ করছে। ওকে, আচ্ছা পারুল তার নাম, ঠিক আছে, আমাদের এখানে মনে হয় পারুল নামের কোনো স্টুডেন্ট নাই, থাকলে ভালো হইতো। তো পারুলের জায়গা জমি আছে, কতটুকু আছে? জমি বলতে এরকম না যে মনে করো বিল্ডিং বাড়ির যে জমি ওইরকম বুঝাই নাই। অ্যাকচুয়ালি আমাদের যে বইগুলা লেখা এই বইগুলোতে জায়গা জমির এই ম্যাথগুলোর ক্ষেত্রে মনে করো ধরেই নাই। সে মনে করো 1996, 90, 80-র দশকে আছে এখনো জায়গা জমি মানে ওই যে মাঠ, গোয়াল ভরা গরু মাঠ ভরা ধান, কি না উল্টা হইলো মনে হয়, গোলা ভরা ধান গোয়াল ভরা গরু, ঠিক আছে, এরকম বিষয়টা। তো পারুল তার হচ্ছে তোমার 100% জমি আছে, ওই জায়গায় মনে করো ভালো মানুষ চাষবাস করে এক এক সময়। তো ওই 100% মোট জমি, তুমি চিন্তা করো তোমার 100% জমি আছে। শতাংশ কি? শতাংশ হইতেছে তোমার জমির পরিমাপ একক, জমির পরিমাপের একক। যেমন ধরো তোমরা হয়তো এই মাপটা অ্যাকচুয়ালি গ্যাঞ্জাম আছে, বুঝছো, এই জমির মাপটা। এইটা কোন কোন এলাকায় কাঠা বলে, কোন কোন এলাকায় শতাংশ বলে, কোন কোন এলাকায় বিঘা বলে, কোন কোন এলাকায় বিঘত বলে, বহুত কাহিনী আছে, ঠিক আছে। আবার এক জায়গার এক কাঠা যতটুকু বোঝায় আর এক জায়গার আর এক কাঠা আরেকটুকু বোঝাই, মানে মাপ যোগে ঝামেলা আছে। ইন্টারন্যাশনাল মাপ হইতেছে তোমার একর বা এওর বা হেক্টর, ওইগুলা এগুলো ধরো অনেক আগের পুরাতন মাপ। যাই হোক, তো ভালো কথা, ওর 100% জমি আছে। এই 100% জমির মধ্যে ও 40.5% ধান চাষ করছে। চাল ডাল তো খাওয়া লাগবে, ঠিক না, ভাত তো খাইতে হবে। তো কি করছে? 40.5% জমিতে ধান চাষ করছে। মনে করো এইটা হইতেছে পারুলের 100% জমি। এর মধ্যে পারুল কি করছে? এটা মনে করো 40%, 40.5। এই 40.5% কি চাষ করছে পারুল? ধান চাষ করছে। 20.2% মরিচ, মনে করো এটা হচ্ছে 20.2, 20.2% কি চাষ করছে? মরিচ চাষ করছে। 10.75% আলু, ওকে ফাইন, এই 10.75% আলু চাষ করছে। কোশ্চেনে বলা আছে এই 100% জমির মধ্যে এই 40.5% ধান, 20.2% মরিচ আর 10.75% হচ্ছে আলু চাষ করছে। কোশ্চেনে বলা আছে এর বাইরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতে সে কি চাষ করছে? বেগুন। কি চাষ করছে? বেগুন। তাইলে ও কি কি খাবে আসলে? ও ধান খাবে, ভাত হইলো, আলু খাবে, তো আলু কি করা লাগবে? ভর্তা করা লাগবে, ভর্তা করার জন্য মরিচ লাগাইছে। এখন শুধু আলু ভর্তা দিয়ে তো আর খাওয়া যাবে না, মাঝে মধ্যে একটু ভ্যারাইটিস খাইতে হবে, সেজন্য বেগুনও লাগাইছে। তাইলে বলতিছে এই যে বেগুন চাষ করছে, এই বেগুন চাষ করছে অ্যাকচুয়ালি কতটুকু এলাকা ধরে? তুমি চিন্তা করো তোমার এতটুকু জায়গা আছে যার মোট পরিমাণ হইতেছে 100%। 100%, তাহলে এর মধ্যে তুমি এই তিনটা জায়গাতে এতটুকু এতটুকু করে চাষ করছো, বাকি আছে এতটুকু। এটা কতটুকু হবে? তাহলে আমাকে কি করতে হবে? এইটা, এইটা আর এইটা যোগ করতে হবে, ঠিক না? যোগ করার পরে আমি যদি 100 থেকে বাদ দিয়ে দেই তাহলে আমি পেয়ে যাব যে সে আসলে বেগুন চাষ করছে কতটুকু এলাকা জুড়ে। এটা ছিল কনসেপ্ট। এবার আমি সোজা ম্যাথে চলে যাই। ওকে, আমি একটু লিখে দেই। হ্যাঁ, ওকে, তাহলে আমি কি লিখবো? যে পারুল, কি নাম ছিল? পারুল। আচ্ছা, এভাবে লিখি যে ধরো ধান চাষ করেছে 40.5%। ওকে, মরিচ চাষ করেছে 20.2%, আলু চাষ করেছে 10.75%। কি বলছি? কি করতে হবে? যোগ করতে হবে। খেলা দেখো, তোমার 10.75 আছে, কিন্তু পরে দুইটাতেই 40.5 আর 20.2 আছে। আমি কি বলছি? সমান নিয়ে আসবো। সমান নিয়ে আসার মানে এই না যে আবার এটা কেটে দিবা, যে স্যার আমি এদিকে শূন্য শূন্য না লিখে এই 5 কেটে দেই। 5 কেটে দিলেই তো 40.5, 20.2, 10.7 হয়ে যায়। না না না, ওইটা করা যাবে না। যেটা সবচেয়ে বেশি আছে সেটা মিলাইতে হবে। তাইলে 2 ঘর আছে এখানে, তাহলে আমাকে প্রত্যেকটা দশমিকের পরে 2 ঘর নিয়ে যেতে হবে। কি করব? 0 0, বাস হয়ে গেল। এবার যোগ করো। 5, 7 আর 2 9 আর 5 14, 4, হাতে কত থাকে? 1। যোগ করতেছি, যোগ করার ক্ষেত্রে হাতের 1 উপরে নিচ কোনো বিষয় না। তাইলে
এখানে সব শূন্য, তাহলে ওই 1 এখানে বসে গেল। ঠিক আছে, হাতে হাতে আর কিছু নাই, তাহলে 4 5 6 আর 1 7। তাইলে মোট চাষ করেছে কত? 71.45%। এখন আমাকে বলছে যে বেগুন চাষ করছে কতটুকু এলাকায়। তাহলে আমি কি করব, মোট জমির যতটুকু তার থেকে এই ধান মরিচ আলু চাষ করার জায়গাটা বাদ দিব। তাহলে আমি লিখি যে মোট জমির পরিমাণ সমান 100%। তারপরে ধান মরিচ আলু চাষ করেছে সমান 71.45%। দেখো আবার এখানে বিয়োগ করতে হবে, আমি কি বলছি? তাহলে কি করতে হবে, দশমিকের পরে 2 ঘর আছে নিচে, কিন্তু উপরে দশমিকের পরে কোনো কিছুই নাই। তাহলে আমাকে কি করতে হবে, দশমিকের পরে উপরে কোনো কিছুই নাই, তাহলে আমাকে কি করতে হবে, উপরে দশমিকের পরে 2 ঘর নিয়ে আসতে হবে। আমি কি বলছি, কিছু যদি না থাকে তাহলে তুমি কি করবা, দশমিক দিয়ে 2টা শূন্য দিয়ে দিবা। কিন্তু লাভটা কি, লাভ হচ্ছে আমি মিলাইলাম, এই যে দশমিক পরে 2 ঘর। এইটা যদি তুমি লিখে করো অনেক সহজ লাগবে তোমার কাছে, ঠিক আছে? না লিখলে নিজে ঝামেলায় পড়বা। ওকে, এবার তাহলে আমি বিয়োগ করি। 5 আছে কত হলে 10 হয়? 5 হাতে কত? 1। বিয়োগের ক্ষেত্রে 1 কই যাবে, নিচে আসবে। তাহলে 4 আর 1 5, কত হলে 10 হয়? 5। আবার হাতে 1, সে 1 কই আসবে, নিচে। 2, 1 আর 1 2 হলো, 2 আছে কত হলে 10 হবে? 8। হাতে কত আবার? 1। 7 আর 1 কত হয়? 8। 8 আছে কত হলে 10 হবে? 2। হাতে কত? 1, 1 আর 1 কাটা, 28.55%। তার মানে এটা কি করছে, এইটা সে বেগুন চাষ করছে। সুতরাং বেগুন চাষ করেছে 28.55% জমিতে। বলো কি খবর, ক্লিয়ার? আয়ান, তোমার নাম পড়লাম। লাবিবা, গুড। আচ্ছা, আউসফ, ঠিক আছে। আফিয়া, নওরিন, ওকে স্যার। আরোয়া, কি খবর আরোয়া? ওকে, ঠিক আছে। রোমেনা, তাসনিম, মৌসুমী। না, মৌসুমী আজকে ইয়েটা নাই, মূলত ধরো যে ক্লাসটা হচ্ছে জাহেদা ম্যামের, ঠিক আছে? তো জাহেদা ম্যাম আজকে না আসার কারণে এই ক্লাসটা আমি নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার জাহেদা ম্যামই আসবেন, জাহেদা ম্যামই ক্লাসটা শেষ করে দিবেন। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আভা, ওকে। দেবজিৎ কুমার রয়, ওকে। অরণ্য, ঠিক আছে, অরণ্য, ওকে ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ম্যাচে চলে যাই। 2টা হইলো না, 17 18। দেখি তারপরে কে আছে। তাহলে প্রথমে কাকে পাইছিলাম? তমা। তারপর পাইছিলাম হচ্ছে পারুল। এবার কে আছে? 1 ইঞ্চি সমান 2.54। ও, এটা কিছুই নাই, এটা কেউ নাই, ঠিক আছে? এটা সহজ অঙ্ক। 19। এখানে বলছে 1 ইঞ্চি সমান, আচ্ছা যা আছে আছে, 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? 8.5 তো 5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? দেখি, এটা তোমরা বের করো, দেখি। এটা একদমই 1 লাইনের অঙ্ক, তোমরা বের করো এটা, যে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? আফনান, ইয়েস, আমি তোমার মেসেজ দেখতেছি। আয়ান, ওকে। আয়ান, আমি আসলে জানি না, আমি গুণ করি নাই, সো দেখতে হবে, অন্যরা কমেন্ট করুক। আফনান কি বলে, এরা এত কেমনে হয়?
কত বলছে? 8.5। আমি দেখতেছি। আফনান হয় নাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সাইদা তাহারা বাড়ি, সঠিক অ্যান্সার। আউসাফ, সঠিক অ্যান্সার। আবিদা, কারেক্ট অ্যান্সার। লাবিবা, কারেক্ট। ফাতিহা নূর, সঠিক। আয়ান, গুড গুড, সবাই ভালো। সামিয়া রহমান, কারেক্ট অ্যান্সার। এটাকে আনিন্দসম অভিক। অভিক 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? বইয়ের হচ্ছে তোমার কত নাম্বার? এটা 19 নাম্বার অঙ্ক, ঠিক আছে। আভা, কারেক্ট। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা পারছো। যারা পারো নাই তাদের জন্য আমি একটু বলে দিই। কোশ্চেনটা ছিল হচ্ছে, উল্লেখ করা ছিল 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার। 8.5 ইঞ্চিতে। এখন বিষয় হচ্ছে, তাইলে ইঞ্চি থেকে আমাকে কিসে নিতে হবে? সেন্টিমিটারে। ইঞ্চি থেকে আমাকে সেন্টিমিটার নিতে হবে। তাইলে ধরো যদি তোমাকে বলে যে 5 কিলোমিটার সমান কত মিটার, তুমি তখন কি করবা? যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার সমান কি 1000 গুণন 5। তার মানে আমাকে 1 কিলোমিটার সমান কত মিটার সেটাকে আমাকে জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক একইভাবে এই ইঞ্চি থেকে সেন্টিমিটারের সম্পর্কটা কি সেটা আগে আমি জানবো। সেটা হচ্ছে 1 ইঞ্চি এইটা সমান সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। তাইলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে? কি করতে হবে? এখন গুণ করতে হবে। 2.54 গুণন 8.5 সেন্টিমিটার সমান 21.59 সেন্টিমিটার। একদমই সহজ 2 লাইনের অঙ্ক, ঠিক আছে। ওকে, কই গেল? ওকে, নেক্সট। তারপরে তাইলে আমরা 17, 18, 19 গেল, 20-এ যাই। দেখো 20 নম্বরে কি বলতেছে। 20 নম্বরের ক্ষেত্রে বলতেছে যে একটা গাড়ি যেটা ঘন্টায় 45.6 কিলোমিটার যায়। ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 20 নাম্বার। আচ্ছা, গেলে পরে 319.2 কিলোমিটার যেতে কয় ঘন্টা লাগবে? আচ্ছা, বিষয় হচ্ছে তুমি একটা গাড়িতে উঠছো। তুমি গাড়িতে উঠে মনে করো তোমার নানির বাড়ি, দাদির বাড়ি, ফুবুর বাড়ি, চাচার বাড়ি কোনো একটা বাড়িতে যাবা। তো যাওয়ার সময় তুমি শুনলা যে বাস স্ট্যান্ড থেকে তোমার সেই নানির বাড়ির দূরত্ব 400 কিলোমিটার। কত? 400 কিলোমিটার। আচ্ছা, এখন তুমি যখন বাসে যাইতেছো, তুমি দেখলা বাস যখন চালাই তখন কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার উঠে, মানে 1 ঘন্টায় কয় কিলোমিটার যাচ্ছে, কত জোরে যাইতেছে, এটার একটা হিসাব বাসে দেখা যায়। যে ড্রাইভার সামনে বসে সে তার ওখানে থাকে। এখনকার যুগে তোমার মোবাইলেও দেখা যায়। তুমি ওই যে মোবাইলে যদি গুগল ম্যাপে যায় লোকেশন অন করে রাখো, তখন তুমি দেখতে পাবা তোমার স্পিড কত। তো ধরো ওই বাসটা 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়। বাসটা 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়। তুমি এখন বসে বসে ভাবতেছো নানির বাড়ি যেতে কতক্ষণ লাগবে। তাইলে নানির বাড়ি, এখান থেকে নানির বাড়ির দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। বাসটা 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার, 2 ঘন্টায় যাবে 160, 3 ঘন্টায় যাবে 240, 4 ঘন্টায় যাবে 320, 5 ঘন্টায় 400। তার মানে আমার নানির বাড়িতে যেতে 5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আমি কি করছি, মোট যে দূরত্ব সেই দূরত্বকে আমি কি করছি, 1 ঘন্টায় যত কিলোমিটার যায় সেটা দিয়ে ভাগ করছি। 0 কাটা 50টা 40, 5 ঘন্টা লাগবে। ঠিক এই কনসেপ্টের ম্যাথে এখানে সেটা হচ্ছে যে 1 ঘন্টায় 45.6 কিলোমিটার যাই, 319.2 কিলোমিটার যাইতে কয় ঘন্টা সময় লাগবে। তাহলে আমি কি করব, আমি লিখবো হচ্ছে এখানে এইরকম ভাবে যে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তারপর যেটা করতে হবে তোমাকে, যে সুতরাং 1 কিলোমিটার যায়, এই 1 উপরে থাকবে, নিচে 45.6 ঘন্টা। মনে রাখবা যখনই তুমি এই বড় থেকে 1 কিলোমিটার নিয়ে আসতেছো, তখন এই ডান পাশে যেটা থাকবে সেটা উপরে থাকবে, বাম পাশেরটা নিচে চলে যাবে। আর কত ছিল? 319.2 কিলোমিটার যায়
আবার কি বাড়তিছে, দেন এটা কি হবে গুণন, 1 গুণন 319.2 ভাগ 45.6 ঘন্টায়, এত ঘন্টায়। এখন কথা হচ্ছে তার মানে আমাকে এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেক স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, অনেক স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে তো খুবই ভালো, ক্যালকুলেটরে বসায় ভাগ করে দিলে। বাট যদি না দেয়, এবং এই চ্যাপ্টারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা। তো ধরো ক্যালকুলেটর নাই, আমাদের কাছে কি নাই, ক্যালকুলেটর নাই, তখন আমরা কি করব? আমরা যেটা করব, এই যে দশমিক আছে, এই দশমিক তুলে দিলাম। মনে রাখবা উপরে দশমিক তুলে দিলে নিচে গুণন 1 দিতে হবে। কত দিতে হবে? 1। তাহলে দশমিক তুলে দিলাম, গুণন 1 দিলাম নিচে, এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে প্রত্যেক সংখ্যার জন্য একটা করে শূন্য। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। সেম ভাবে নিচে দশমিক তুলে দিলে উপরে গুণন 1 বসবে। আবার দশমিকের পরে কয় সংখ্যা? এক সংখ্যা, তাহলে একটা শূন্য। ঠিক আছে, এবার 10 আর 10 কাটা, থাকলো কি? উপরে থাকলো 3192, নিচে থাকলো 456। এবার আমাকে কাটাকাটি করতে হবে। কি করতে হবে? কাটাকাটি করতে হবে। এখন বিষয় হচ্ছে এইটাকে এইটা দিয়ে কাটলে অ্যান্সার হবে কত? 7। ঠিক আছে, পরীক্ষার হলে তুমি ভাগ করবা, ধরো 456কে 7 দিয়ে গুণ করো, 6 7 42 2 হয় থেকে 4, 5 7 35 4 39 9 হয় থেকে 3, 4 7 28 3 31, 3192। তাহলে কয় ঘন্টায় যাবে? 7 ঘন্টায় যাবে। এখন বলতে পারো স্যার আপনি না হয় পারেন, আপনি ওই জন্য ভাগ করে দেখে দিলেন 7, আমি কি করব? তোমাকে পারতে হবে। আমার ধরো 5 সেকেন্ড লাগছে, তোমার তো 2 মিনিট লাগবে। ঠিক আছে, কিন্তু এভাবে করতে হবে যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয়। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে 20 নাম্বার ম্যাথ। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, ডিডিএল যে লক্ষ্মীপুর না থাকলে তো কিছু করার নেই। তুমি অন্য ক্লাস তো করছো না, তখন ধরো কারণে কেউ তো ছিল না, তাই না? সো না, কুইজ নাই। ওকে, তাহলে আমরা 21 নম্বর ম্যাথে চলে যাই। হ্যাঁ, তারপরেরটা। এবার মনে করো যে আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে দিয়ে ম্যাথ করাইছি, তোমাদের নাম নিছি, তোমার নাম নিছি, পারুল নাম নিছি। এবার মনে করো আমি নিজেই কি বলতেছে দেখি, একজন শিক্ষক মানে আমি 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলাম। ঘটনাগুলো কি কি একটু লিখে রাখি। 60.60 টাকা ডজন, আচ্ছা কিনছি কয় টাকার? 722.15 টাকার। আরে না, তোমাদের জন্য কিনলে কি আমি এই দশমিক টাকার কমলা কিনতাম নাকি? একবারে ট্রাক ধরে কমলা কিনতাম, কিনে কইতাম যে নাও খাও। কথা ঠিক কিনা? আরে তোর টিচার কম, স্টুডেন্ট কম, 13 জন। আমার কি স্টুডেন্ট 13 জন নাকি? আমার স্টুডেন্ট অনেক, ঠিক না? ঘটনাটাকে বুঝি কি হয়েছে। মনে করো তোমরা আসছো, এটি পরিবারে দেখা হয়েছে তোমাদের সাথে, তো 13 জন আসছো। কয়জন? 13 জন আসছো। এর মধ্যে কমলালা আসছে, ভালো কথা। এখন কমলা কইলাম যে মামা কমলা কত করে? ওই কইতেছে যে মামলা কমলার দাম 60.60 টাকা ডজন। এত টাকা ডজন। আমি কইলাম খুব ভালো কথা, আমাকে 722 টাকা 15 পয়সার কমলা দেন। ওকে, সেই কমলা নিয়ে আমি তোমাদের 13 জনের মধ্যে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে কি বলছে, কি বের করতে হবে? প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে। আচ্ছা, তার মানে আমাকে খেয়াল করতে হবে আমি যে 722 টাকা 15 পয়সার কমলা কিনলাম, আসলে এই 722 টাকা 15 পয়সায় কয়টা কমলা আমি পাইছিলাম। কথা ঠিক না? আচ্ছা দেখি, মানে ফুল কমলায় পাইছিলাম নাকি আবার ভাগযোগ করা কমলা পাইছিলাম, তাহলে তো আবার আর এক বিপদ। দেখি, এখন আমাকে বলছে যে 60.60 টাকা ডজন। ডজন মানে কি? মানে 1 ডজন সমান 12টি। তার মানে 12টি কমলার দাম 60.60 টাকা। ঠিক আছে, আচ্ছা তাইলে একটা কমলার দাম কত? অথবা আমি যদি খুব শর্টকাটে করতে চাই, তাহলে আমি এইভাবে চিন্তা করি যে 60.60 টাকা, এই টাকায় কমলা পাওয়া যায় কয়টা? 12টা। অর্থাৎ এইখানে চিন্তা করো তুমি এভাবে যে 60.60 টাকায় 60.60 টাকায় কমলা পাওয়া যায়
12টি। ঠিক আছে, আমি কয় টাকা দিছি? 722 টাকা 15 পয়সা। তাইলে 1 টাকায় কমলা পাওয়া যায়, কি বলছি, উপরেরটা উপরে থাকবে, ডান পাশটা উপরে, বাম পাশেরটা নিচে, তাহলে 60.60টি। এবার আমি টাকা দিছি কয়টা? আমি টাকা দিছি 722 টাকা 15 পয়সা। তাহলে সুতরাং 722.15 টাকায় কমলা পাওয়া যায়। তারপরটি কি হয় বলো তো? গুণন। তাহলে 12 গুণন 722.15, নিচে হচ্ছে 60.60টি, এতটি। এখন সেম কাহিনী, যদি তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে তো খুব ভালো, আর না দিলে নিজের মতো করে করতে হবে। চলো আমরা মনে করি যে ক্যালকুলেটর নাই, আমাদেরকে দিল না, কইলো না দেওয়া যাবে না, তখন কি করব? এখন এই যে বলছি, দশমিক তুলে দিলে গুণন 1, দশমিকের পরে দুইটা সংখ্যা, তাহলে দুটো শূন্য। সেম ভাবে দশমিক তুলে দিলাম, গুণন 1, দুইটা সংখ্যা, দুইটা শূন্য, 100 100 কাটা। তাহলে কি পাইলাম আমি একটু দেখি, তোমাদেরকে দেখাই। উপরে পাইলাম 12 গুণন 722.15, নিচে পাইলাম 6060। ওকে ফাইন, আর আমি ভাগ করি, দেখি কি দাঁড়াই। 2 দিয়ে এখানে 12 5 0 5, এটা আসবে 505। তারপরে এটাকে যদি ভাগ করা যায় তাহলে কত হয়? 722.15। আচ্ছা 5 দিয়ে ভাগ করতে থাকি, 5 1 5, 101। তারপরে 5 14 70, 2 2, 4 5 20, 2 হাতে 2 2 1 4 5 20, 1 3। ওকে, তারপরে কত হয় এখন? কত দিয়ে ভাগ করা যায় বলো তো একটু? আচ্ছা 101 কে 1 দিয়ে 144 43 ভাগ করি। হ্যাঁ, 101 কে 101, 1 আছে কত হলো? 4 হবে 3, এ পাশে কত হলো? 4, এই 4 কাটে আনলাম 434। এবার ধরো 3 দিলাম, 3 1 কে 3, 3 0 0, 3 1 কে 3, তাহলে 3 আছে কত হলে? 4 হবে 1, আর এখানে কত হবে? আচ্ছা 1 বার না, 4 বার দেওয়া যায়, ঠিক না? 4 1 কে 4, 4 0 0, 4 1 কে 4, 404। তাহলে বাকি কত? 31 দিলাম, কত কাটে আনলাম? এই 3, 313। তার মানে এখন যদি 313 কানি ও শূন্য, তাইলে 3 বার দিলে 303 ভাগ করলাম আর কি। দেখো এই ভাগটা তোমাকে পরীক্ষা হলে করতে হবে। কত হয় ভাগ করলে? 143। সো ক্যালকুলেটর দিলে তো খুবই ভালো, না দিলে এই এত বড় ভাগ করতে হবে। তাইলে আমি কমলা পাইলাম কয়টা? 143টা, 722 টাকা 15 পয়সায়। তোমরা আসছিলা কয়জন? 13 জন। কোশ্চেনে বলছে যে এই যেই 13 জন আসছিলা তাদের প্রত্যেকে কয়টা করে কমলা পাইছো। তাহলে আমাকে কি করতে হবে? 143 ভাগ 13, কত হয়? 13 1 কে 13, 1 3 11, 11টা। ওরে বাবারে, এক একজন 11টা করে কমলা খাইছো, এক একজন 11টা করে কমলা খাইছো। বলো বুঝছো কিনা? আমাকে ক্যালকুলেটরটা আসলে এরা কি বলবো বুঝছো, মানে এক এক স্কুলে এক এক সিস্টেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার নাম ধরো যে দশমিকের, সো ওই জন্য একটু শিখাইলাম। ক্যালকুলেটর দিলে তো তুমি বাঁচিয়ে গেলা, আর যদি ক্যালকুলেটর না দেয় তখন যাতে করতে পারো সেই জন্য একটু দেখালাম। হ্যাঁ, ওকে ঠিক আছে, চলো নেক্সট যে কাহিনী। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং এন্ড আমার কাছে মনে হয় এই ম্যাথই পরীক্ষায় আসবে, এরই পরীক্ষায় আসবে, মানে আমার ধারণা। ওকে 22 কি বলছে? একটা বাস যার 0.15 অংশ কাদায়, একটু লিখি, হ্যাঁ 0.15 অংশ কাদায়, তারপর হচ্ছে 0.65 অংশ পানিতে। আচ্ছা, পানির উপরে 4 মিটার, পানির উপরে। মিটার পানির উপরে, এবং এরপরে হচ্ছে তোমার কি লিখছে? সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত? এই ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং, আর এই টাইপের ম্যাথ তুমি 6 7 8 সব ক্লাসেই পাবা। জাস্ট আজকে বুঝাই, একদিন বুঝো, এরপরে কখনো কনফিউশন হবে না। ব্যাপারটা কি, এখানে বিষয়টা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা মাটি, মানে ধরো নর্মাল পুকুরের মাটি, ঠিক আছে? পুকুরে নামলেই কি ব্যাপারটা এরকম যে মনে করো যে মাটি শক্ত, মানে সব জায়গাতে এরকম, তা তো না। এখানে কাদা উল্লেখ করা আছে, তার মানে ঠিক এই জায়গাটাতে কিছুটা কাদা আছে। কি আছে? কাদা আছে। মনে করলাম আমি যে এইগুলো হইতেছে কাদা,
এগুলো কি? কাদা। এরপরে পানি। এমন তো না যে পুরা পুকুরি কাদায় ভরে আছে, তা তো নয়, নাকি? পানি তো আছে। ধরো এর উপরে পানি, এর উপরে কি? পানি। এখন আমি একটা বাঁশ নিছি। কি নিছি? একটা বাঁশ। সেই বাঁশটাই পুকুরে গাড়ছি। এই বাঁশটা এই জায়গাটাতে গাড়ছি। খুব ভালো করে বুঝো ব্যাপারটা। এইটা পুকুর, এই নিচের এইটুকু হচ্ছে কাদা। আহা, এইটুকু হইতেছে কাদা, এইটুকু হইতেছে পানি। আর এই যে উপরে, তাহলে এটা কই আছে? আকাশে, মানে কি? পানির উপরে, পানির উপরে। তোমাকে কোশ্চেনে বলতেছে কাদায় আছে 0.15 অংশ। এখানে কিন্তু মিটার সেন্টিমিটার কিছু বলে দেয় নাই। কাদায় আছে কত? 0.15 অংশ। মনে রাখবা, যখনই কোনো কিছুর অংশ বলে দিবে, যে এর 20 অংশ, এর 5/7 অংশ, এর 10/3 অংশ, 3/5 অংশ, তখনই বুঝবা ওইখানে মোট যে অংশ সেটা হচ্ছে 1 অংশ। আমার কথা বুঝতে পারছো? যখন তোমাকে বলবে যে একটা বাঁশের 3/5 অংশ, টাকার 2/3 অংশ, কিন্তু মেইন অংশ বলা নাই, মোট কতটুকু সেটা বলা নাই, তখন তুমি ধরে নিবা যে ওইখানে তার মোট অংশটা হচ্ছে 1 অংশ। কত? 1 অংশ। তাহলে কাদায় আছে 0.15 অংশ, পানিতে আছে 0.65 অংশ। একটু চিন্তা করো তো, তাহলে পানির উপরে আছে কত অংশ? এখানে কত অংশ হবে? মনে করো কোনো মিটার টিটার কিছু নাই, তোমাকে জাস্ট কোশ্চেন আছে এরকম যে কাদায় 0.15 অংশ, পানিতে 0.65 অংশ, পানির উপরে কত অংশ? তাইলে আমি কি করব? মোট অংশ কত বলছি? মোট অংশ কত বলছি? মোট অংশ বলছি হচ্ছে 1। তাইলে পানির উপরে কতটুকু থাকবে? পানির অংশ আর কাদার অংশ যোগ করব, যোগ করে 1-এর থেকে সেটা বিয়োগ করব, সেইটাই হবে পানির উপরের অংশ। আগে আমরা এটা বের করি। তাহলে এই দুটো যদি আমি যোগ করি কত হয় দেখো, এখানে যোগ করলে হবে 0.80 অংশ। তার মানে কাদা এবং পানি এই দুই জায়গায় মিলায়ে আছে 0.80 অংশ। তাহলে পানির উপরে আছে কত অংশ? তাহলে আমি লিখব যে পানির উপরে আছে 1 বিয়োগ 0.80 অংশ সমান 0.20 অংশ। এটা কই আছে? পানির উপরে আছে। খেলা হইতেছে তুমি এটাকে অংশ বের করলা, যে উপরে আছে 0.20 অংশ। তোমার কোশ্চেনে বলে দেওয়া আছে এই 0.20 অংশ মানে হচ্ছে 4 মিটার। এখন চিন্তা করো যে যদি 0.20 অংশ সমান 4 মিটার হয়, তাহলে 1 অংশ সমান কত মিটার হবে? আমাকে বের করতে হবে। কিভাবে? যে 0.20 অংশ সমান 4 মিটার, সুতরাং 1 অংশ সমান 4/0.20 মিটার। কি বলছি এবার? যে দশমিক থাকলে তুলে দিয়ে গুণন উপরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। ওকে, এবার 20 দিয়ে 100 কে ভাগ করলে 5, তাহলে 4×5 = 20 মিটার। তার মানে ওই সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য হইতেছে 20 মিটার। এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। বলো এটা বুঝছো কিনা? আচ্ছা, যারা পরে জয়েন করছে, এখন দেখো বিষয় হচ্ছে তুমি যারা পরে জয়েন করো, হ্যাঁ, এখন তুমি পরে জয়েন করো, তুমি নিজেই চিন্তা করো আমার পক্ষে কি সম্ভব এই 7টা ম্যাথ আবার রিপিট করা? ধরো তুমিও তো মানুষ, হ্যাঁ, জাস্ট নর্মালি চিন্তা করো যে তুমি পরে জয়েন করছো 7:40-এ, এখন কি সম্ভব টিচারের পক্ষে 7টা ম্যাথ আবার করানো? একটু নর্মালি চিন্তা করো তো, সম্ভব না, ঠিক না? কি করতে হবে তোমাকে? টাইমলি জয়েন করতে হবে, এবং যদি মনে করো কোনো কারণে জয়েন করতে সমস্যা হয়, তুমি পলিটিক্যাল ক্লাসটা দেখে নিবা, ঠিক না? আচ্ছা স্যার, MS 100 ক্যালকুলেটর কি ভালো? MS আছে, ES আছে, FX আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? তোমাদের এখানে ভালো মন্দের কিছু নাই, এটা ফাংশনের উপর ডিপেন্ড করে। তুমি যখন 9-10-এ উঠবা তখন দেখবা যে আরো অনেক মানে ফাংশনের ক্যালকুলেটর পাওয়া যায়, এবং তখন সব ইউজ করতে দেবে, প্যারা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা বুঝলাম। এইবার চলে যাব 23 নম্বরে।
23 কি বলতিছে যে আব্দুর রহমান মানে একজন ব্যক্তি, সে তার সম্পত্তির 1.125 অংশ স্ত্রীকে, আচ্ছা ভালো কথা দিল, দেখি তারপর কি করে। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.20 অংশ কন্যাকে দিল। দেওয়ার পরেও দেখতেছে যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3 টাকা, 3,15,000 টাকা। এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা প্যাচ আছে। প্যাচটা হচ্ছে কি, দেখো বলতিছে যে আব্দুর রহিম বা রহমান ওই ব্যক্তি তার স্ত্রীকে 0.125 এই অংশটা দিল। দেওয়ার পরে একটা কথা লেখা আছে, সেটা কি বাকি সম্পত্তির, সেটা কি বাকি সম্পত্তির। তার মানে ব্যাপারটা এইরকম না যে উনি ওনার মোট সম্পত্তির এত অংশ স্ত্রীকে দিছে, এত অংশ পুত্রকে দিছে, এত অংশ কন্যাকে দিছে, না, ওনার মোট যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে উনি ওই সম্পত্তির 0.125 অংশ উনি স্ত্রীকে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির এত অংশ দিছে পুত্রকে, এত অংশ দিছে কন্যাকে। তার মানে 2 পার্টে করতে হবে আমাকে। কিরকম দেখো, প্রথম কথা হচ্ছে মোট কি বলছি, এর অংশ থাকলে, মোট উল্লেখ না থাকলে আমাকে কত ধরতে হবে, 1। তুমি লিখবে এরকম যে স্ত্রীকে দান করার পর তার সম্পত্তি থাকে 1 বিয়োগ 0.125। এটা করলে কত হয়, হচ্ছে 0.875 অংশ। এখন বলতেছে এই যে 0.875 অংশ তার থাকলো, এই অংশ থেকে তিনি 0.50 অংশ পুত্রকে আর 0.20 অংশ কাকে দান করছে, কন্যাকে দান করছে। তার মানে এই দুইটা কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। কত হয় এই দুইটা যোগ করলে, সবাই জানে, খুবই সহজ, 0.50 0.20 মানে 0.70। তাইলে এখান থেকে তুমি কি করবা, ওটা মাইনাস করে দিবা। দেওয়ার পরে যে অংশ বাঁচবে সেই অংশের প্রাইস হইতেছে এত। তাইলে এক অংশের প্রাইস কত। এই 23 নাম্বার ম্যাথটা থাকবে তোমাদের জন্য HW, ঠিক আছে, এটা ম্যাডাম বলে গেছে যে 23 এবং 24 এই দুইটা ম্যাথ তোমাদের HW। মূলত নেক্সট ক্লাসে ম্যাম তোমাদের এই সম্পূর্ণ অধ্যায়ের 1.1 থেকে 1.6 এর MCQ CQ সলভ করাবেন, এই হোমওয়ার্ক চেক দিবেন, প্লাস এক্সামে কিভাবে অ্যান্সার করতে হবে সেইগুলো ব্যাখ্যা করবেন। ঠিক আছে, তোমাদের সাথে অনেক দিন পর আজকে ক্লাস ছিল এই ম্যাথের। তো জানাও কমেন্টসে যে আসলে কেমন আছো, কেমন লাগছে ক্লাস তোমাদের। আর এই তো এ পর্যন্তই, বলো এরপর তোমার 8:30টায় আবার ক্লাস আছে তোমাদের, না? আরিশা এখন আসছো, তুমি আসছো ক্লাস শেষ করে। ওকে, প্যারা নাই, ঠিক আছে। যাই হোক, তো আশা করি ক্লাস ভালো লাগছে তোমাদের, এবং আল্লাহ যদি রাখে পরবর্তীতে আরো অনেক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সামনে সবারই বার্ষিক পরীক্ষা, সবাই ভালো মতো প্রস্তুতি নাও, আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। লাইভ ক্লাসগুলা, অনেকেই আছে যারা লাইভ ক্লাসগুলো করে না ঠিক মতো, ভাবে রেকর্ড ক্লাস দেখে নিব। মনে রাখবা, লাইভ ক্লাস করার সময় তুমি যে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, রেকর্ড ক্লাস করার সময় তুমি সেই মনোযোগ দিয়ে ক্লাস করবা না। সবচেয়ে বড় লস এই জায়গাতেই, তুমি ওই মনোযোগ দিয়ে ক্লাস করবে না। কারণ লাইভ ক্লাসে তোমার ফিল থাকে একটা, যোকে স্যার কথা বলতেছে, এটা সেটা অ্যাক্টিভ থাকো তুমি, কিন্তু রেকর্ড ক্লাসে কিন্তু তুমি সেই অ্যাক্টিভটা থাকো না। সো চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকার, ঠিক আছে? এবং কোনো কিছু না বুঝলে সেটা টিচারকে জিজ্ঞাইতে পারো, গ্রুপে দিতে পারো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।